হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শোনাবো এক দাদির ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার কাহিনী। মা মরা নাতনি হঠাৎ হারিয়ে যাওয়ার পর তাদের দাদি এক অসম্ভব যাত্রায় নামেন, যেখানে প্রতিটা মুহূর্ত বাড়তে থাকে টান টান উত্তেজনা। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের স্প্যানিশ থ্রিলার ট্রু ব্লেভের গল্প। তার আগে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুটাই হয় ভয়ঙ্কর এক দৃশ্য দিয়ে। একটি ঘর, রক্তে ভেজা চারপাশ। সেই নিঃশব্দে উপস্থিত এক বৃদ্ধা মহিলা, তিনি পিয়ানোর গায়ে লেগে থাকা রক্তগুলো মুছে দিচ্ছিলেন। কিন্তু তারপর ঘটে আরো ভয়ঙ্কর কিছু। মেঝেতে পড়ে থাকা একটি লাশকে তিনি টেনে নিয়ে এগিয়ে যান ফ্রিজারের দিকে। প্রথম দেখাতেই মনে হয় এই বৃদ্ধাকে, আর কেনই বা সে এমন কাজ করছে। এই রহস্যের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 2 বছর আগে। এই বৃদ্ধা মহিলার নাম হলো ইজাবেল। আমরা তাকে দেখি তার নাতনি ভেরোনিকার সঙ্গে সময় কাটাতে। দুজনের মধ্যে রয়েছে এক দারুণ বন্ধন। প্রতিটা মুহূর্ত তারা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেয়। ছোট্ট ছোট্ট কথাও তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর দুজনে একসাথে পিয়ানো বাজাতে থাকে, কারণ ইজাবেল হলো একজন পিয়ানো টিচার। দিন যত গড়িয়ে যায় ভেরোনিকা পিয়ানোতে আরও দক্ষ হয়ে ওঠে। খুশি হয়ে ইজাবেল তাকে এক জোড়া কানের দুল উপহার দেন। ভেরোনিকা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। ছোট এই মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে। বিদায় নেওয়ার সময় ইজাবেল ভেরোনিকাকে জিজ্ঞাসা করে, আগামীকাল লাঞ্চে আসবি তো? ভেরোনিকা হেসে উত্তর দেয়, না, আপনি বরং কাল বাবার রেস্টুরেন্টে চলে আসবেন। ইজাবেল তাকে সতর্ক করে বলেন, কাল তো উৎসব, অনেক ভিড় হবে। ভেরোনিকা হাসতে হাসতে বলে, ঠিক আছে, আমি চলে আসব। যাওয়ার আগে ইজাবেল নাতনিকে সাবধান করে বলেন, আজ রাতে তো কার্নিভাল আছে, সাবধানে থাকিস, বেশি হই হুল্লোড় করিস না। এরপর ভেরোনিকা বাড়ি ফিরে পার্টির জন্য সাজগোজ শুরু করে। তার বাবা হলো অ্যান্টোনিও, যার নিজের একটা রেস্টুরেন্ট আছে। মেয়েকে তিনি বলেন, রাত 2টোর মধ্যে ঘরে ফিরে আসতে হবে কিন্তু ভেরোনিকা হেসে উত্তর দেয়, না, ফিরবো না, রাত 3টে বাজবে। এবার আমরা দেখি ভেরোনিকার ছোট বোন লুপেকে। রাতের বেলায় ভেরোনিকা তার বেস্ট ফ্রেন্ড মার্তার সঙ্গে কার্নিভালে যায়। দুজনে নাচে, মিউজিকের ছন্দে মেতে ওঠে। মাঝখানে কিছু ছেলেরা তাদের বিরক্ত করলেও তারা তেমন পাত্তা দেয় না। ফিরে আসার সময় মার্তার হিলের কারণে হাঁটতে অসুবিধে হচ্ছিল, তাই তারা এক অচেনা ছেলের কাছে লিফট চায়। সুন্দরী 2 মেয়ে দেখে ছেলেটি রাজি হয়ে যায় এবং গাড়িতে তাদের তুলে নেয়। পরের দিন সকাল, ইজাবেল বসে আছে ভেরোনিকার জন্য তার প্রিয় খাবার তৈরি করে, কিন্তু ভেরোনিকা আসছেই না। উদ্বিগ্ন হয়ে ইজাবেল তার ছেলে অ্যান্টোনিওকে ফোন করে এবং ভেরোনিকার সম্পর্কে জানতে চায়। অ্যান্টোনিও বলে হয়তো কার্নিভাল শেষে দেরি করে বাড়ি ফিরেছে, ঘুমোচ্ছে হয়তো। ইজাবেল তখন ভেরোনিকার ছোট বোন লুপেকে ফোন করে, কিন্তু লুপে বলে দিদি তো রুমে নেই। এবার ইজাবেলের মনে ভয় জেগে ওঠে। কি হলো ভেরোনিকার, কেন সে এখনো বাড়ি ফিরল না? এখান থেকে শুরু হয় এই রহস্যময় থ্রিলারের আসল খেলা। পরের সিনে দেখা যায় পুলিশ এবং শহরের কিছু মানুষ মিলিত হয়ে মার্তা আর ভেরোনিকাকে খুঁজতে বের হয়েছে। সেই সময় অ্যান্টোনিও মার্তার বাবা রাফায়েলকে সেখানে দেখতে পান। এরপর অ্যান্টোনিওর সাক্ষাৎ হয় জুডিশিয়াল অফিসার মিগায়েলের সঙ্গে। মিগায়েল তাকে বলেন, আপনি আমাকে মার্তার বাবার সম্পর্কে যা যা জানেন তা বলতে পারেন। এরই মধ্যে 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু 2 মেয়ের কোনোই খোঁজ মেলে না। যেই শহরটি আগে আনন্দে ভরপুর ছিল, এখন সেখানে ভয় আর অস্থিরতা জমে উঠেছে। একদিন পুলিশ একটা ফুটেজ দেখতে পায়, যেখানে দেখা যায় ভেরোনিকা এবং মার্তা একটি গাড়িতে চড়ে বসেছে। এই প্রমাণের ভিত্তিতে পুলিশ জনাস নামে সেই ছেলেকে গ্রেপ্তার করে। ইন্টারোগেশনে জনাস দাবি করে, আমি শুধু তাদের লস পেনাসের কাছে পৌঁছে দিয়েছি। পুলিশ তখন সেই জায়গা তল্লাশি করে, সেখানে তারা একটা সাদা জ্যাকেট পায়। ইজাবেল তা দেখে নিশ্চিত করে এটা ভেরোনিকার পরনে সেদিন ছিল। পরীক্ষার পর জানা যায় জ্যাকেটে ভেরোনিকা এবং মার্তার রক্ত লেগে আছে। এই সংবাদ শুনে ইজাবেল শোকে আচ্ছন্ন হয়ে যান। তিনি পুরো দিন ধরে পিয়ানো বাজান। এদিকে কিছু মৎস্যজাল থেকে একটি লাশ উদ্ধার হয়। ইজাবেল খবর পেয়ে ফিউনারালে উপস্থিত হন। জানা যান এটি হলো মার্তার লাশ। শেষ শ্রদ্ধা দিতে গিয়ে রাফায়েলকে ইজাবেল সমবেদনা জানায়। এরপর ইজাবেল অফিসার মিগাইলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জানতে চান ভেরোনিকার বিষয়ে কোনো খোঁজ মিলেছে কি। মিগাইল উত্তর দেন, তল্লাশি চলছে, ওর সন্ধান নিশ্চয়ই পাওয়া যাবে। এরপর গল্প এগোতে এগোতে পৌঁছায় প্রেজেন্ট টাইমে, অর্থাৎ 2 বছর পর। টিভিতে আবারও খবর আসে যে 2 মেয়ে মিসিং। খবর থেকে জানা যায় মার্তার লাশ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্যকর সত্য প্রকাশ পায়। তার সঙ্গে যৌন অত্যাচারও করা হয়েছিল, কিন্তু ভেরোনিকার লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইজাবেল মনোযোগ দিয়ে টিভির খবর দেখছিল। সংবাদে বলা হয় একজন সন্দেহজনক ছেলে ছিল, জোহানাস, জার্মান নাগরিক, কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার পর সে আত্মহত্যা করেছে।
আর অন্যজন হলো জনাস, যাকে মেয়েদের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে নির্দোষ মনে করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই কেস বন্ধ করার ঘোষণা করা হয়, তবে নতুন কোনো প্রমাণ আসলে পুনরায় কেস খোলা হবে। ইতিমধ্যে অ্যান্টোনিও সেখানে চলে আসে এবং ক্রুদ্ধ হয়ে টিভিটা বন্ধ করে দেয়। ইজাবেল ছেলেকে বলে ভালো হয়েছে, মিগাইলকে সরিয়ে দেওয়া হবে, হয়তো নতুন কোনো অফিসার আসবে, ভেরোনিকাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু অ্যান্টোনিও একেবারে আশাভঙ্গের সুরে উত্তর দেয়, এখন আর কোনো তদন্ত হবে না মা, তুমি এসব টিভি দেখা বন্ধ করো, ভেরোনিকা আর কখনোই ফিরবে না, আমাদের এখন লুপের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এই কথা শুনে ইজাবেল রেগে যান, তিনি কিছু না বলে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। গাড়ি নিয়ে সোজা চলে যান পুলিশ স্টেশনে। সেখানে পৌঁছে তিনি অফিসার মিগাইলের ওপর চিৎকার করতে থাকেন, 2 বছর হয়ে গেল তদন্ত চলছে, অথচ আমার নাতনির কোনো খোঁজই পাওয়া গেল না, একটি মৃতদেহ নয়, কোনো সাসপেক্টও নয়, আপনারা আসলে করছেনটা কি? মিগাইল তখন বলেন, আপনি তো জানেন ম্যাডাম, আমরা বারবার খুঁজেছি কিন্তু কোনো প্রমাণ মেলেনি। কিন্তু ইজাবেল এবার আর শান্ত থাকতে পারেন না। তিনি কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলেন, না, আপনি ঠিকমতো তদন্ত করেননি, কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই জনাসকে ছেড়ে দিলেন, অথচ আমি তাকে সন্দেহ করেছিলাম, তাহলে ওকে মারল কে? কিছুক্ষণ চুপ থেকে ইজাবেল হঠাৎ আবেগে ফেটে পড়েন। ভেরোনিকার মৃত্যু ঘটেছে কারণ সে মার্তার সঙ্গে ছিল। সবাই জানে মার্তার বাবা একজন ড্রাগ ডিলার। এখন সত্যি কথা বলুন, জার্মান যে নিজেটা শেষ করেছে, রাফায়েল কি আসলে তাকে খুন করেছে? মিগাইল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, না, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু তিনি শেষ করতে পারলেন না। ইজাবেল তাকে থামিয়ে দিয়ে আবার বলেন, আপনি হয়তো রাফায়েলকে ভয় পাচ্ছেন, তাই থেমে যাচ্ছেন, কিন্তু আমি ভয় পাবো না, সত্যিটা আমি বের করেই ছাড়বো। ইজাবেল এবার সোজা চলে যান রাফায়েলের বাড়িতে। রাফায়েল তার ছেলে এমলিকে বাইরে পাঠিয়ে দিয়ে ইজাবেলকে শান্ত গলায় জিজ্ঞাসা করেন, আপনি কিছু খাবেন? কিন্তু ইজাবেল কোনো সৌজন্য না দেখিয়ে ঠান্ডা কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, আমার নাতনির সঙ্গে আসলে কি হয়েছিল রাফায়েল? রাফায়েল থমকে গিয়ে উত্তর দেয়, আমি কি করে জানবো বলুন তো, আমার মেয়ের সঙ্গে কি ঘটেছিল আমি জানি না, মিলিটারি পুলিশ কেউই সাহায্য করলো না। রাফায়েলের কথা শুনেও ইজাবেলের মন শান্ত হয় না। তিনি নীরবে বাড়ি ফিরে আসেন এবং পুরনো সব খবরের কাগজ আর কেসের কাটিংস বের করে নোট লিখতে শুরু করেন। ঠিক সেই সময় ফোন বেজে ওঠে। ওপাশে তার ছেলে অ্যান্টোনিও বলে, মা, লুপে চাইছে আজ রাতে আমরা সবাই একসঙ্গে রেস্টুরেন্টে ডিনার করি। রাতে ইজাবেল, অ্যান্টোনিও আর লুপে একসাথে রেস্টুরেন্টে ডিনার করতে যায়। লুপের পরীক্ষার ফল ভালো হয়েছে, তাই এই পার্টি। খাওয়ার টেবিলে কিছুক্ষণের জন্য সবাই পুরনো দুঃখ ভুলে যায়। ডিনারের পর ইজাবেল একা সমুদ্রের ধারে বসে সিগারেট খাচ্ছিল। অ্যান্টোনিও এগিয়ে এসে তাকে থামাতে চাইলে ইজাবেল শান্ত সুরে বলে, তোমার মেয়ে ভেরোনিকার মুখটা আজও চোখের সামনে ভেসে ওঠে। বাড়ি ফেরার পথে হঠাৎ ইজাবেলের চোখে পড়ে জোনাস, যে ইটনাও কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করছে। ছেলেটিকে দেখে তার মাথায় হঠাৎ একটা পরিকল্পনা জন্ম নেয়। পরের দিন থেকে সে ইটনাও অ্যাপে খাবার অর্ডার করতে শুরু করে, যাতে জোনাস তার বাড়িতে ডেলিভারি নিয়ে আসে। কিন্তু প্রতিবারই অন্য কেউ আসে, জোনাস আসে না। তবুও ইজাবেল বারবার শুধু জোনাসের অপেক্ষায় থাকে। একদিন হঠাৎ অফিসার মিগেল ইজাবেলের বাড়িতে আসে। সে বলে, আমি জানি আপনি আমাকে অযোগ্য ভাবেন, কিন্তু বিশ্বাস করুন, আমি ভেরোনিকাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছিলাম। একদিন খাবার ডেলিভারি করতে আসে এক মেয়ে। ইজাবেল তখন কৌশলে জোনাসের ফোন নম্বর বের করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি শুধু এটুকুই জানায়, হ্যাঁ, আমি তাকে চিনি, তবে আমার কাছে ওর নম্বর নেই, ও ফিশ মার্কেটে নাইট শিফটে কাজ করে। এই খবর শুনে ইজাবেলের চোখে মুখে নতুন আলোর ঝলক দেখা যায়। মধ্যরাত ইজাবেল চুপি চুপি ফিশ মার্কেটে চলে যায়। তখন কাজ শেষ করে জোনাস একটি বোটে উঠতে যাচ্ছিল। ইজাবেল তার পেছন পেছন গিয়ে বোটে ঢোকে এবং সঙ্গে আনা ছুরিটা বের করে, কিন্তু জোনাস তাকে দেখে ফেলে। ছুরি দেখিয়ে ইজাবেল কড়া গলায় বলে, চুপচাপ বসে পড়ো, তোমার সাথে কথা আছে। সে জোনাসকে বলে, তুমি তো ভেরোনিকাকে শেষবার দেখেছিলে, তাই না? কিন্তু জোনাস বিষয়টি এড়িয়ে যায়। তখন বৃদ্ধা ইজাবেল ভাঙা কণ্ঠে বলে, কেউই আমাকে সাহায্য করছে না, মার্তার বাবা রাফায়েলও আমাকে ফিরিয়ে দিল। মার্তার বাবার প্রসঙ্গ শুনে জোনাস তীব্রভাবে বলে ওঠে, ওই শয়তানের কাছে যাবেন না কখনো। চমকে গিয়ে ইজাবেল জিজ্ঞাসা করে, কেন এমন বলছো? তখন জোনাস আসল সত্যিটা খুলে বলে, এক রাতে আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ সে আমাকে ধরে নিয়ে গিয়ে এক গুদামে ঢুকিয়ে ভয়ঙ্করভাবে মারে। আমার চোয়াল আর দুটো পাঁজর ভেঙে দিয়েছিল। পরে চাকরি থেকেও আমাকে বের করে দেয়। এরপর থেকে আমি আর কোথাও কাজই পাচ্ছি না, বাধ্য হয়ে এই ডেলিভারির কাজ করছি। তার কষ্টের কথা শুনে ইজাবেলের মন নরম হয়ে যায়। তবু আবারও সে জিজ্ঞেস করে, সেই রাতে আসলে কি হয়েছিল? তখন জোনাস ধীরে ধীরে বলতে শুরু করে, সেদিন রাতে আমার বন্ধুদের সঙ্গে দেখা করার কথা ছিল। রাত 10টার সময় আমি গাড়ি বের করি, তখনই ভেরোনিকা আর মার্তা আমার কাছে আসে। ওরা আমার কাছে লিফট চাইছিল।
ওদের দেখে মনে হচ্ছিল ওরা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে। পথে ভেরোনিকা তার সবুজ কানের দুল বের করে পরে নেয়, বলে দাদির দেয়া দুলগুলো নাকি তার পছন্দ নয়, কিন্তু তবু শেষমেশ সে দুলগুলো পরে নেয়। এরপর আমি ওদের লস পোনিয়াস নামের এক জায়গায় নামিয়ে দিই, তারপর ওরা হেঁটে চলে যায়। সবটা গভীর মনোযোগ দিয়ে শোনে ইজাবেল। বাড়ি ফিরে এসে আলমারির ভেতর থেকে সেই সবুজ কানের দুলের আরেক জোড়া বের করেছে, নিজে পরে নেয়। তারপর মদ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বেলত্রান পিয়ানো ক্লাসে আসে। হঠাৎই সে ইজাবেলের কানে ঝোলানো দুলের দিকে তাকিয়ে বলে ওঠে, এমন দুল তো ভেরোনিকার কাছেও ছিল। কথাটা শুনে ইজাবেলের চোখে সন্দেহের ঝিলিক দেখা যায়। সে রান্নাঘরে গিয়ে গোপনে কিছু ওষুধ গুঁড়ো করে কফির সঙ্গে মিশিয়ে দেয় এবং তা বেলত্রানের হাতে তুলে দেয়। অচিরেই কফি খাওয়ার পর ছেলেটি অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। ইজাবেল দ্রুত তাকে টেনে নিয়ে গিয়ে পিয়ানোর টেবিলের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বেলত্রান বমি করতে শুরু করে এবং বলে, আমার সঙ্গে এসব কী করছেন আপনি? ইজাবেল তখন ঝাঁঝালো কণ্ঠে বলে, এই দুলগুলো আমি ভেরোনিকাকে উপহার দিয়েছিলাম, কিন্তু সে কখনো এগুলো পড়েনি যতক্ষণ না জোনাস তাকে লস পোনাসে নামিয়ে দিয়েছিল। তার মানে এরপর তুমি ভেরোনিকার সঙ্গে দেখা করেছিলে, তুমি কিছু করেছো তার সঙ্গে। বেদনায় কাঁদো কাঁদো গলায় বেলত্রান সাফাই দিয়ে বলে, না, ভেরোনিকা আমার বন্ধু ছিল, আমি কেন তার ক্ষতি করব? আপনার ভুল হচ্ছে। কিন্তু ইজাবেল কোনো কথা শুনতে রাজি নয়। ছুরি হাতে সামনে এগিয়ে এসে সে শেষবারের মতো জিজ্ঞাসা করে, তাহলে বলো, তুমি কিভাবে জানলে যে ভেরোনিকার কাছে এই দুলগুলো ছিল? বেলত্রান মিথ্যে গল্প বানিয়ে বলে, দুলগুলো নাকি ভেরোনিকা একদিন তাকে দেখিয়েছিল, ওর খুব পছন্দ ছিল। কিন্তু ইজাবেল সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা মিথ্যে, কারণ জোনাস তাকে আগেই বলেছিল ভেরোনিকার কাছে দুলগুলো একদমই বাজে লাগতো। রাগে ক্ষিপ্ত হয়ে ইজাবেল কাঁচি দিয়ে বেলত্রানের পায়ে আঘাত করে। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষমেশ সে সব স্বীকার করে ফেলে। সে জানায়, ভেরোনিকা আর মার্তা মেলা থেকে বেরোনোর পর এক প্রাইভেট পার্টিতে গিয়েছিল, যেখানে ধনী প্রভাবশালী অতিথিদের জন্য তরুণী মেয়েদের আনা হতো, আর আমি সে কাজটা করে দিতাম। টাকার লোভে পড়ে ভেরোনিকা আর মার্তাও রাজি হয়েছিল। তারা সেদিন সাংবাদিক কার্লোসের সাথে ছিল, যাকে টিভিতে হামেশাই দেখা যায়। এই সত্য শুনে ইজাবেলের মাথা যেন গরম হয়ে যায়। হাতুড়ি তুলে বেলত্রানের মাথায় আঘাত করে তাকে খুন করে ফেলে। চারিদিকে রক্ত ছিটকে পড়ে, আর ইজাবেল দিশাহারা হয়ে সেই দাগ মুছতে ব্যস্ত হয়ে যায়। ঠিক তখনই বাড়িতে ঢোকে সেফরিনো। সে টয়লেট ব্যবহার করতে চাইলে ইজাবেল ভয়ে বাধা দেয়, না না, এখন যেও না, পরে যেও, কারণ টয়লেটে তখনও বেলত্রানের দেহ পড়েছিল। এর মধ্যেই দেখা যায় সে আসলে মরেনি, আস্তে আস্তে জ্ঞান ফিরে পাচ্ছে এবং মুখের প্লাস্টিক ছিঁড়ে ফেলেছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো বেলত্রান ইতিমধ্যেই এমার্জেন্সি নম্বরে ফোন করে দিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা কেটে দেয় ইজাবেল এবং তাকে ফ্রিজারের ভেতর গুজে দেয়, যেখানে আগে থেকে মাংস ভর্তি ছিল। মাংস কাটতে কাটতে টিভিতে কার্লাসের শো দেখছিল ইজাবেল আর রাগে ফেটে পড়ছিল। এমন সময় পুলিশের ফোন আসে। তারা জানায় লুপে মদ খেয়ে নাকি ঝামেলা করেছে, তাই তাকে আটক করা হয়েছে। ইজাবেল সঙ্গে সঙ্গে গিয়ে লুপেকে ছাড়িয়ে আনে। বাড়ি ফিরে লুপে ভেঙে পড়ে, কেঁদে কেঁদে বলে, আমি যে রেজাল্ট দেখিয়েছিলাম সেগুলো সব ভুয়ো ছিল, আমি কোনো বিষয়ে পাশ করতে পারিনি। সবাই শুধু ভেরোনিকাকে ভালোবাসে, তার জন্যই আমার জীবনটা শেষ। ইজাবেল তাকে শান্ত করার চেষ্টা করে। এর পরের দিন সকালে ইজাবেলের কাছে আসে অফিসার মিকায়েল। উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করে, বেলত্রান কোথায়? তার পরিবার অভিযোগ করেছে সে নাকি নিখোঁজ। শেষবার শুনেছি সে এখানেই এসেছিল পিয়ানো ক্লাসে। ইজাবেল মিথ্যে কথা বলে, আমি শুধু তার মিউজিক টিচার, কোথায় যাবে সে এসব তো আমি জানি না, তবে মনে হলো ও একটু তাড়াহুড়ায় ছিল। মিকায়েল আরও বলে, সে এমার্জেন্সি নম্বরে ফোন করেছিল, হঠাৎ কেটে যায় ফোনটা। লোকেশন ট্রেস করে দেখা গেছে সে এই এলাকাতেই ছিল। তার চোখে পড়ে ইজাবেলের রান্নাঘরে, যেখানে প্রচুর মাংস রান্না হচ্ছিল। সন্দেহজনক কণ্ঠে মিকায়েল জিজ্ঞাসা করে, এত মাংসের কি দরকার? ইজাবেল দ্রুত জবাব দেয়, ফ্রিজারটা খারাপ হয়ে গেছে, তাই নষ্ট হওয়ার আগে রান্না করে নিচ্ছি। সমুদ্রের ধারে ইজাবেল আর রাফায়েল দাঁড়িয়ে আছে। ইজাবেল হঠাৎ প্রশ্ন করে, তুমি কি সত্যিই তোমার মেয়ে মার্তার সম্পর্কে সব কিছু জানো? রাফায়েল মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, তারপর বলে, মার্তা ভীষণ ঘুরতে ভালোবাসতো, আমি তাকে কখনোই কিছুতে বাধা দিইনি। এবার ইজাবেল আর লুকিয়ে না রেখে সত্যিটা উন্মোচন করেন। তিনি জানান, মেলা শেষ হওয়ার পর ভেরোনিকা আর মার্তা এক পার্টিতে গিয়েছিল, কিন্তু সেটা কোনো সাধারণ পার্টি ছিল না। সেখানে দেশের বড় বড় সেলিব্রিটি, নামী খেলোয়াড়রা আসতো। মেয়েদের হাতে তুলে দেওয়া হতো মদ, ড্রাগস, টাকা, বিনিময়ে তাদের শোষণ করা হতো। এই কথা শুনে রাফায়েলের চোখে রক্ত চড়ে যায়। সেই পার্টিতে কারা কারা ছিল, নাম বলো ইজাবেল, আমি জানতে চাই। ইজাবেল শান্ত কণ্ঠে বলে, আমি জানি সেই মানুষটার নাম, যে মার্তা আর ভেরোনিকার সর্বনাশ করেছিল।
কিন্তু তার আগে তোমার সাহায্য দরকার, একটা লাশ গুম করতে হবে। পরের দৃশ্যে দেখা যায় রাফায়েল বিখ্যাত সাংবাদিক কার্লোসকে ধরে ফেলেছে। ইজাবেলের ফোন বেজে ওঠে, ওপাশে অ্যান্টোনিও তাকে ডেকে পাঠায়। সে জানায় বেলত্রান নাকি নিখোঁজ, আর ব্যাপারটা সরাসরি ভেরোনিকার সাথে জড়িত। পুলিশের হাতে এসেছে বেলত্রানের কম্পিউটার, ওখান থেকে উদ্ধার করা হয় ভেরোনিকার ছবি, কিন্তু সেগুলো সাধারণ কোনো ছবি নয়। সেগুলোতে ভেরোনিকা আর বেলত্রানকে দেখা যাচ্ছে এক অশ্লীল সম্পর্কে, হয়তো কোনো পার্টিতে এগুলো তোলা হয়েছে। মিগায়েল সে ছবিগুলো ফাঁস করে দেয় মিডিয়াতে। ফলস্বরূপ অ্যান্টোনিও আর ইজাবেলকে ঘিরে ধরে রিপোর্টাররা, একের পর এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। বাড়ি ফিরে ইজাবেল দেখে লুপে নিজের ঘরে বসে কাঁদছে। দিদাকে জড়িয়ে ধরে সে কাঁপা কণ্ঠে বলে, সব আবার নতুন করে শুরু হবে, মিডিয়ার আবার নাটক চলবে, আমি আর সহ্য করতে পারছি না। সেদিন রাগের মাথায় তোমাকে যা তা বলেছিলাম, তার জন্য দুঃখিত। মিগায়েল রাফায়েলের কাছে এসে সেই ছবিগুলো দেখিয়ে বলে, কেসটা আবার খোলা হয়েছে, কিন্তু প্রমাণ পাওয়া খুব কঠিন হবে, কারণ প্রায় 2 বছর কেটে গেছে। কয়েকটা গাড়ির ছবি তার দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার তো গাড়ি ভাড়ার ব্যবসা আছে, দেখুন তো এই মডেলগুলো চিনতে পারেন কি না। রাফায়েল রেগে বলে ওঠে, এসব তোমার উচিত খুঁজে বের করা, তুমি কি আমাকে সন্দেহ করছো? সেদিন রাতে আমি কাউকেই গাড়ি ভাড়া দিইনি। অন্যদিকে ইজাবেল নজর রাখছিল সেই প্রাসাদের ওপর যেখানে পার্টি হয়েছিল। ঠিক তখনই রাফায়েলের ফোনটা আসে। রাফায়েল জানায় কার্লোসের কাছে দুজন মেয়ের ব্যাপারে কোনো তথ্য নেই, তবে সে বলেছে পার্টিতে এক আরবীয় মেয়ে ছিল যার কপালে স্পষ্ট একটি জন্মদাগ ছিল। যদি তাকে খুঁজে পাওয়া যায় তবে সত্যিটা সামনে চলে আসবে। ইজাবেল ভেবে পায় না ভেরোনিকার সত্যিই কি এমন কোনো বান্ধবী ছিল। তবে সে ঠিক করে মেয়েটিকে খুঁজে বের করবে। ইজাবেল পৌঁছে যায় ভেরোনিকার স্কুলে। প্রিন্সিপালের সঙ্গে কথা বলার ভান করে সেই স্কুলের কম্পিউটারে রাখা স্টুডেন্টসদের ছবি দেখতে থাকে। অবশেষে সে খুঁজে পায় সেই মেয়েটিকে। মেয়েটির নাম হলো জামিলা, এক আরবীয় মেয়ে যার কপালে স্পষ্ট জন্মদাগ আছে। ইজাবেল লুকিয়ে তার ছবি তুলে নেয় এবং প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কি এখনও এখানে পড়ে? প্রিন্সিপাল জানান, না, সে তো গত বছরেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। এরপর ইজাবেল ঘরে ফিরে আসে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল আতঙ্ক। মিগায়েল তার টিম নিয়ে সেখানে অপেক্ষা করছিল। তার কাছে খবর আছে বেলত্রান এখান থেকে লাস্ট কল করেছিল। ইজাবেল অবাক হয়ে বলে, আরে 70 বছরের এক বুড়ির বাড়িতে এমন কি থাকতে পারে যে ও ওখানে আসবে? কিন্তু তারা ঘরে রক্তের দাগ খুঁজে পায়। ইজাবেল মিথ্যে বলে দেয়, আমি আসলে মাংস কেটে বের করার চেষ্টা করছিলাম, তখনই এসব দাগ লেগে গেছে। ফ্রিজারও তো খারাপ হয়ে গিয়েছিল। মিগেল ফ্রিজারটা খুলে দেখে সেটি পুরো ভর্তি। তখন মিগেল সরাসরি জিজ্ঞাসা করে, বেলত্রান সম্পর্কে যদি কিছু জানো আমাদের বলো। ইজাবেল শান্ত স্বরে বলে, আমার নিজের মেয়েকে তো আমি নিজেই খুঁজছি, তাহলে আমি কেনই বা আপনার কাছ থেকে কিছু লুকোবো? মিগেল তখন বলে দেয়, কয়েকদিনের মধ্যে ব্লাড রিপোর্ট চলে আসবে, তখনই বোঝা যাবে এটা আসলে মাংসের রক্ত নাকি অন্য কিছুর। রাতে ইজাবেল রাফায়েলের সঙ্গে দেখা করে। সে জানায় ওই আরব মেয়েটা আর এখানে নেই। 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনার পর সে শহর ছেড়ে চলে গেছে। রাফায়েল জিজ্ঞাসা করে তার নাম কি। ইজাবেল উত্তর না দিয়ে বলে, আমি আগে একবার কার্লোসের সঙ্গে দেখা করতে চাই। এরপর রাফায়েল ইজাবেলকে নিয়ে নিজের গাড়ির গুদামে যায়, যেখানে কার্লোসকে ঝুলিয়ে রেখে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছিল। রাফায়েল বলে, এটা ভেরোনিকার দাদি, এখন সত্যিটা বলে ফেলো, আসলে পার্টিতে কি হয়েছিল। কার্লোস স্বীকার করে, কাউকে জোর করে পার্টিতে ডেকে আনা হয়নি, আমাকে সেখানে এক ছেলে ডেকে নিয়ে গিয়েছিল, তার নাম হলো বেলত্রান। আমি ভেরোনিকা আর মার্তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলাম, কিন্তু মার্তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। তখন ভেরোনিকা, মার্তা আর কপালে দাগওয়ালা মেয়েটা একসাথে চলে যায়। এরপর আমি কোনোদিনই তাদের দেখিনি। এরপর রাফায়েল একটা পাটনে চাপ দেয়। হঠাৎ এক বিশাল গাড়ি কার্লোসের মাথায় পড়ে যায়। কার্লোস তৎক্ষণাৎ মারা যায়। ইজাবেল রাফায়েলকে মেয়েটির নাম বলে দেয়, তার নাম হলো জামিলা। এই সময় ইজাবেলের কাছে অ্যান্টোনিওর ফোন আসে। সে দৌড়ে হাসপাতালে পৌঁছায়, কারণ লুপে একসাথে 2 বোতল ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। ভাগ্য ভালো ডাক্তাররা জানায় লুপে এখন আর বিপদে নেই। ইজাবেল নাতনি লুপেকে জিজ্ঞাসা করে কেন সে এমনটা করলো। লুপে তখন বলে, টিভিতে দিদির ব্যাপারে আজে বাজে কথা বলছে, সে নাকি প্রস্টিটিউট, আমি এসব সহ্য করতে পারছি না, আমি আমার দিদিকে ফেরত চাই। ঠিক তখনই অ্যান্টোনিও সেখানে এসে বলে, ভেরোনিকা বেঁচে আছে। এই কথা শুনে ইজাবেল আর লুপে দুজনে অবাক হয়ে যায়। এরপর গল্প ফিরে যায় সেই 2 বছর আগের রাতে। ভেরোনিকা আর মার্তা একসঙ্গে জোনাসের গাড়িতে করে প্রাসাদের দিকে এগোচ্ছিল। পথে ভেরোনিকা দাদির দেয়া কানের দুলটা পরে নেয়। মার্তা জিজ্ঞাসা করে, এটা কে দিয়েছে? ভেরোনিকা হেসে বলে, কেউ খুব আপনজন, কিন্তু এটা দেখতে একেবারেই বাজে। জোনাস মজা করে বলে, বাজে হলে পড়ছো কেন? এমন কথা বলে সে তাদের লস পেনিয়াসের কাছে নামিয়ে দেয়। অন্ধকার গলি পেরিয়ে তারা পৌঁছে যায় প্রাসাদে। দরজা খুলে তাদের ভেতরে নেয় বেলত্রান।
ভেতরে গিয়ে দুই মেয়ে পোশাক বদলে সেক্সি ড্রেস পরে নেয়। বেলত্রান তাদের হাতে ড্রিঙ্ক ধরিয়ে দিয়ে বলে, যাও পার্টিতে সবার সঙ্গে হেসে খেলে মিশে যাও। ড্রিঙ্কে থাকা ড্রাগের প্রভাব আস্তে আস্তে কাজ করতে শুরু করে। ভেরোনিকা আর মার্তা একসঙ্গে নাচ করছিল, কিন্তু কিছুক্ষণ পর মার্তা অস্বস্তি বোধ করতে শুরু করে। জামিরা ব্যাপারটা লক্ষ্য করে, সে মার্তাকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায়। ঠিক তখনই সেখানে কার্লোস আসে এবং মার্তাকে জোর করে নিজের সঙ্গে নিয়ে যায়। কার্লোস বাথরুমে মার্তার ওপর নির্যাতন চালায়। কিছুক্ষণ পর ভেরোনিকা সেখানে গিয়ে পৌঁছায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। প্রায় রাত 3টের দিকে কাঁদতে কাঁদতে ভেরোনিকা বাড়ি ফিরে এসে অ্যান্টোনিওকে বলে, আমাকে পুলিশের কাছে নিয়ে চলো, আমার থেকে বড় ভুল হয়ে গেছে। অ্যান্টোনিও তাকে নিয়ে লস পেনিয়াস এলাকায় পৌঁছায়। সেখানে তারা দেখে মাটিতে পড়ে আছে মার্থার নিথর অ্যান্টোনিও পরীক্ষা করে নিশ্চিত করে মার্থা আর বেঁচে নেই। ভেরোনিকা কাঁদতে কাঁদতে বলে পুলিশকে সব জানাতে হবে, কিন্তু অ্যান্টোনিও চিৎকার করে বলে, আমরা কোনোভাবেই এটা করব না। মার্থার বাবা কোনোদিনও বিশ্বাস করবে না যে এটা একটা দুর্ঘটনা। তুমি জানো রাফায়েল কেমন মানুষ, সে একজন অপরাধী। যদি ওর কানে এসব পৌঁছে যায় তবে কি হবে তুমি কল্পনাও করতে পারছো না। ভেরোনিকা বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছিল। অ্যান্টোনিও তখন তাকে শান্ত করে, চিন্তা করো না, আমি কিছু একটা করব। এরপর অ্যান্টোনিও মেয়ে ভেরোনিকাকে ফারিদা নামের এক মেয়ের সাথে মরক্কোতে পাঠিয়ে দেয়। সব কিছু শোনার পর ইজাবেল প্রচণ্ড রাগে ফেটে পড়ে। সে অ্যান্টোনিওকে বলে, তুমি কি ভেবেছিলে রাফায়েল কিছুই জানতে পারবে না? তুমি জানোই না যদি তার কানে এসব যায় তবে কি হতে পারে। আর আমাকে তুমি এতদিন কেন কিছু বলনি, অন্ধকারে রেখেছিলে কেন? সে অ্যান্টোনিওকে চড় মেরে বলে, প্রতিদিন আমি এই ভেবে মরে যাচ্ছিলাম যে আমার নাতনি মারা গেছে। অ্যান্টোনিও উত্তর দেয়, মেয়েকে বাঁচানোর একমাত্র উপায় ছিল এটা। ইজাবেল গর্জে ওঠে, না, এটা কোনো উপায় নয়, তুমি কাপুরুষ। তোমার মনে হয় তুমি মেয়েকে বাঁচিয়েছো, কিন্তু আসলেও সারা জীবন একজন পলাতক অপরাধীর মতো বাঁচবে। অন্তত আমায় বলতে পারতে। অ্যান্টোনিও চিৎকার করে বলে ওঠে, কেন বলতাম? তুমি কি করতে পারতে? আমাদের সাহায্য করতে। যেমন ভেরোনিকা আর লুপের জন্মের সময় পাশে ছিলে না। যখন আমার স্ত্রী ক্যান্সারে ভুগেছিল তখনও তোমাকে পাশে পাইনি। এখন বুড়ো বয়সে হঠাৎ করে তোমার মাতৃত্ব জেগে উঠেছে। দয়া করে এখানে দাঁড়িয়ে জ্ঞান দিও না। আমি এসব শুধু লুপেকে সত্যটা জানাতেই বলেছি, না হলে বলতাম না। অ্যান্টোনিওর মুখ থেকে এইসব কথা শুনে ইজাবেলের ভেতরটা ভেঙে পড়ে। তার মনে হয় যেন পুরো পৃথিবীটাই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইজাবেল তখন আবার ছেলেকে জিজ্ঞাসা করে, ভেরোনিকা কোথায়? অ্যান্টোনিও জবাব দেয়, আমি জানি না। ফারিদার সঙ্গে 6 মাস ছিল, তারপর হঠাৎ গায়েব হয়ে যায়। মাঝে মাঝে আমাকে ফোন করে। চিন্তা করো না, সে নিরাপদেই আছে। এরপর অ্যান্টোনিও জানায় জামিলার কথাও। সেই রাতে ও শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল। ইজাবেল ভয়ে ফিসফিস করে বলে ওঠে, যদি রাফায়েল জামিলা সম্পর্কে কিছু জেনে যায় তবে ও মুখ খুলে দেবে। অ্যান্টোনিও আশ্বস্ত করতে চায়, না, কোনোদিনও রাফায়েলের কানে জামিলার নাম পৌঁছাবে না। কিন্তু ঠিক তখনই ইজাবেল মুখ ফসকে সত্যি কথা বলে ফেলে, রাফায়েল ইতিমধ্যে জামিলার কথা জেনে গেছে। এমন সময় রাফায়েলের ফোন আসে। সে জানায় জামিলার ঠিকানা তার হাতে চলে এসেছে এবং আজ দুপুরে এসে সেখানে রওনা দেবে। এই কথা শুনে ইজাবেল ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অ্যান্টোনিওকে বলে, তুমি এখনই থানায় গিয়ে রিপোর্ট করো যে রাফায়েল কার্লোসকে কিডন্যাপ করেছে। এদিকে রাফায়েল বেরিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু তার আগে তার স্ত্রীটাকে থামায়। সে বোঝায় সব কিছু আগেই শেষ হয়ে গেছে, এখন আর যেও না। কিন্তু রাফায়েল কিছুতেই মানে না এবং জামিলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় পুলিশ এসে যায়। মিগাইল রাফায়েলকে বলে, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। কার্লোস নিখোঁজ, আমরা তাকে খুঁজছি। তার থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু আজও পৌঁছায়নি। হঠাৎ রাফায়েলের লয়ার এসে হাজির হয়। রাফায়েল তাকে বলে, আমাকে 5 মিনিটের মধ্যে এইসব ঝামেলা থেকে বের করে আনো। এদিকে ইজাবেল জামিলাকে খুঁজে বের করে ফেলে। অন্যদিকে মিগাইল জানায় কার্লোসকে যে গাড়ি দিয়ে কিডন্যাপ করা হয়েছিল সেটা রাফায়েলের কোম্পানির, আর যে লোক কিডন্যাপ করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো সময় সে মুখ খুলে দিতে পারে। ইজাবেলের ঘর থেকে পাওয়া ব্লাডের রিপোর্ট চলে এসেছে। সেখানে স্পষ্ট লেখা আছে এই রক্ত হলো বেলত্রানের। অন্যদিকে ইজাবেল জামিলার পিছু নিতে থাকে। রাফায়েলও থানার বাইরে বেরিয়ে সরাসরি জামিলার দিকে রওনা হয়। ইজাবেল জামিলার বাড়িতে পৌঁছে যায়। জামিলাকে বলে, তোমার ঠিকানা তোমার পরিবারের কাছ থেকে পেয়েছি, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। জামিলা ভেতরে গিয়ে 2 কাপ কফি নিয়ে আসে। দুধ চিনি আনতে ভেতরে যেতেই ইজাবেল গোপনে তার কফিতে ওষুধ মিশিয়ে দেয়। এদিকে মিগাইল অ্যান্টোনিওর সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে, আপনার মা ইজাবেল কোথায়? অ্যান্টোনিও উত্তর দেয়, আমি জানি না, মা এমনিতেই হুটহাট করে যে কোনো জায়গায় চলে যায়। তখন মিগাইল বলে, আমি জানি কার্লোস কিডন্যাপের খবর তোমাকে ইজাবেলই দিতে বলেছে। সে বলেছিল তার বাড়িতে পাওয়া রক্ত আসলে মাংসের, কিন্তু সত্যিটা হচ্ছে সেটা বেলত্রানের রক্ত। তোমার মায়ের মানসিক অবস্থা ভালো নেই, এখন সে রাফায়েলের সঙ্গে মিলে গেছে। প্রমাণের অভাবে আমাদের রাফায়েলকে ছাড়তে হয়েছে। এদিকে ইজাবেল সরাসরি জামিলাকে প্রশ্ন করে,
আমি জানতে চাই ওই পার্টিতে মার্থার মৃত্যু কী করে হয়েছিল, আসলে ওই রাতে কি হয়েছিল। জামিলা ভয়ে কেঁপে ওঠে। তখনই ওষুধের প্রভাব পড়ে এবং অচেতন হয়ে পড়ে সে। ইজাবেল তাকে মেরে ফেলতে চায় যাতে রাফায়েলের কাছে ভেরোনিকার সত্য প্রকাশ না পায়, কিন্তু শেষ পর্যন্ত সেই সাহস জোগাড় করতে পারে না। হঠাৎ তার চোখে পড়ে দেয়ালে ঝোলানো কিছু ছবির ওপর। সেখান থেকে স্পষ্ট বোঝা যায় জামিলা আর ভেরোনিকা একটা সম্পর্কে রয়েছে। ঠিক তখনই ভেরোনিকা বাড়িতে ফিরে আসে। দাদিকে দেখে সে অবাক হয়ে যায়, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দুজনেই 2 বছর পর মুখোমুখি হয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। এরই মাঝে রাফায়েলও সেখানে পৌঁছে যায়। ইজাবেল ভেরোনিকাকে বোঝায় পুলিশ সব জেনে গেছে, শুধু এটুকুই জানে না যে তুমি এখনো বেঁচে আছো। রাফায়েল যে কোনো সময় এখানে চলে আসবে। জামিলার জ্ঞান ফিরে আসতে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। রাফায়েল বাড়িতে ঢুকে দেখে সেখানে কেউ নেই। রান্নাঘরে ঢুকে দেখে গরম কফি রাখা। বুঝতে পারে একটু আগেও কেউ এখানে ছিল। পুলিশ ইতিমধ্যে ইজাবেলের বাড়িতে পৌঁছে যায়। ফরেন্সিক টিম তল্লাশি শুরু করে। ইজাবেল 2 মেয়েকে নিয়ে নিজের পুরনো বন্ধু জিওর কাছে আশ্রয় নেয়। সেই রাতে 3 জন সেখানেই থেকে যায়। জামিলা ঘুমোতে চলে যায়। তখন ইজাবেল ভেরোনিকাকে জিজ্ঞাসা করে, তোদের একে অপরের সঙ্গে পরিচয় হলো কিভাবে? ভেরোনিকা বলতে শুরু করে, আমি নকল প্রোফাইল দিয়ে জামিলার সঙ্গে পরিচয় করি। মাঝে মাঝে টাকার জন্য আমি ওইসব পার্টিতে যেতাম। ওই দিনই প্রথম আমি মার্তাকে সেখানে নিয়ে গিয়েছিলাম। সে আরও বলে, মা চলে যাওয়ার পর থেকে আমার বেঁচে থাকা খুব কঠিন হয়ে গিয়েছিল। ইজাবেল চোখ ভিজিয়ে বলে, কখনো আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারতিস। পরের দিন সকালে জামিলা ঘুম থেকে উঠে দেখে ইজাবেল নেই। আসলে ইজাবেল গিয়েছে রাফায়েলের সঙ্গে দেখা করতে। সে রাফায়েলকে বলে, আমি জামিলার কাছে গিয়েছিলাম কিন্তু তাকে পাইনি, কেউ জানে না সে কোথায় আছে। রাফায়েল বলে, সে নিশ্চয় পালিয়ে বেড়াচ্ছে। তখন ইজাবেল হঠাৎ বলে ফেলে, আমার তো এখন মনে হচ্ছে আমরা যা যা করছি সবই পণ্ডশ্রম। মার্তার মৃত্যু হয়তো সত্যি একটা দুর্ঘটনা, আমাদের কিচ্ছু হাতে আসবে না। রাফায়েল ক্ষেপে গিয়ে বলে, আমার মেয়ের ওপর অত্যাচার করা হয়েছিল, তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। এটা কোনো দুর্ঘটনা হতে পারে না। কিন্তু মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ ইজাবেল। আমি আমার মেয়েকে ফেরত আনতে পারবো না, কিন্তু প্রতিশোধ আমি নেবই। রাফায়েলের কথা শুনে ইজাবেলের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে বাইরে বেরিয়ে অ্যান্টোনিওকে ফোন করে বলে, ভেরোনিকাকে আবার মরক্কোতে পাঠাতে হবে। অ্যান্টোনিও রেগে বলে, মা তুমি কি একেবারে পাগল হয়ে গেছো? ভেরোনিকা তো অনেক আগেই মরে গেছে। আসলে পুলিশ তখন অ্যান্টোনিওর সাথেই ছিল, তাদের কল রেকর্ড হচ্ছিল, তাই অ্যান্টোনিও ইচ্ছে করেই এসব কথা বলছিল। সে মাকে বলে, মিগাইল তোমার সঙ্গে কথা বলতে চায়। যদি তুমি রাফায়েলকে সমর্থন করে থাকো তবে পুলিশের কাছে কিছু লুকিও না। ইজাবেল বুঝে যায় সে চারিদিক থেকে ফেঁসে গেছে। ইজাবেল ফোনটা বন্ধ করে দেয় যাতে পুলিশ তাকে ট্রেস করতে না পারে। তারপর তাড়াতাড়ি জিওর বাড়িতে ফিরে গিয়ে ভেরোনিকাকে বলে, এখনই তোমাকে মরক্কো ফিরে যেতে হবে, তোমরা একসাথে থাকতে পারবে না। কিন্তু ভেরোনিকা দৃঢ়ভাবে জানায়, আমার আর পালিয়ে পালিয়ে বাঁচতে ভালো লাগছে না। যাওয়ার আগে জামিলা ভেরোনিকাকে জড়িয়ে ধরে চুমু খায় এবং ইজাবেলের সাথে চলে যায়। এরপর ইজাবেল রাফায়েলের সঙ্গে দেখা করে সত্যি কথাটা জানিয়ে দেয়, আমি আগে জামিলার সঙ্গে দেখা করেছি, কিন্তু তার মুখ থেকে কিছুই বের করতে পারিনি, কারণ আমি তোমার মতো নয়। রাফায়েল তখন রেগে বলে, তুমি আমার ভেতর প্রতিশোধের আগুন জ্বালিয়েছ, এটা এত সহজে নিভবে না। তখন ইজাবেল বলে, না, এবার সব শেষ করতে হবে, ভেরোনিকা এখনও বেঁচে আছে। সে জানায় সেই রাতে পার্টিতে ভেরোনিকা আর মার্তার মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। মার্তার উপর নির্যাতন করা হয়েছিল। সে পুলিশে যেতে চাইছিল, কিন্তু ভেরোনিকা তাকে থামায়। আমাদের কথা কে বিশ্বাস করবে, সবাই ভাববে আমরা শুধু দেহ ব্যবসায়ী। এই কথা শুনে মার্তা ভেঙে পড়ে এবং বোতলের টুকরো দিয়ে নিজেকে আঘাত করতে চায়। ভেরোনিকা তাকে থামাতে গেলে হাতাহাতিতে মার্তার মাথা বেঞ্চে আঘাত লাগে এবং সেখানেই তার মৃত্যু হয়। সব কিছু দেখে জামিলা পালিয়ে যায়। পরে অ্যান্টোনিও ভেরোনিকাকে সাহায্য করে মার্থার বডিটা লুকোতে এবং ভেরোনিকাকে পালিয়ে যেতে। এটা শুনে রাফায়েল পাগলের মতো চিৎকার করে ওঠে, আমার মেয়েকে খুন করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, ভেরোনিকা কোথায়, তোমার ছেলে কোথায়, সব কটাকে পুঁতে দেবো। ইজাবেল ভয়ে কাঁপতে কাঁপতে অনুরোধ করে, দয়া করে ওদের ছেড়ে দাও। কিন্তু রাফায়েল মানতে চায় না। নিজের পরিবারকে বাঁচানোর জন্য ইজাবেল হঠাৎ গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দেয় এবং নিজে ঝাঁপিয়ে পড়ে আর গাড়িটা সমুদ্রে পড়ে যায়। পানিতে ডুবে এবং আঘাতের কারণে রাফায়েলের মৃত্যু হয়। ইজাবেল স্বস্তির নিঃশ্বাস ফেলে, অবশেষে তার পরিবার নিরাপদ। এভাবে সত্যি বদলে যায় সেই প্রবাদে, বদলার পথে নামার আগে 2টো কবর খুঁড়তে হয়, একটা নিজের আর একটা অন্যের। এখানে সিনেমার সমাপ্তি হয়। তো বন্ধুরা, আপনাদের আশা করি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়েন। বাই।